প্রথম স্থানে থাকবে, সরকার গঠন করবে, সরকারের ক্ষমতাবান লোক হবে এই দার্শনিকগণ। এখানে তার একটা সুন্দর যুক্তি রয়েছে। ধরুন মধ্য সমুদ্রে একটি জাহাজ আছে, এই জাহাজে 2000 যাত্রী আছে, জাহাজটিকে একটি গন্তব্যে পৌঁছাতে হবে। এখন আপনি যদি ওই জাহাজটিকে গন্তব্যে পৌঁছানোর জন্য ওই যাত্রী আছে 2000, ওই 2000 যাত্রীর মধ্য থেকে অশিক্ষিত যে জাহাজ চালাতে জানে না, কোনটা কি করতে হবে বোঝে না, ওই একজনকে ধরে এনে আপনি যদি জাহাজ চালানোর দায়িত্ব দেন যে তুমি জাহাজটা সুন্দর করে তীরে নিয়ে যাও, তাহলে সে কি পারবে? নাকি আপনি যদি দক্ষ একজন নাবিককে, যে জাহাজ চালানো বোঝে, আর বুদ্ধিদীপ্তিদের মাধ্যমে সে অভিজ্ঞ আছে, তাকে বসান যে তুমি জাহাজটা চালিয়ে তীরে নিয়ে যাও, সে পারবে। বলুন যে অদক্ষ নাবিক পারবে নাকি দক্ষ নাবিক পারবে? সুতরাং তার এই যে আদর্শ রাষ্ট্রকে তিনি একটি জাহাজ হিসেবে বলেছেন যে একটি জাহাজ যদি তীরে নিতে হয় সুন্দর করে চালিয়ে, তাহলে দক্ষ নাবিক পারবে। আর এই সমাজের দক্ষ নাবিক কারা? দার্শনিকগণ হবে। এটা হচ্ছে তার যুক্তি। দ্বিতীয় স্থানে থাকবে সমাজের সৈনিকগণ। বিপদে আপদে দেশের জন্য লড়াই করে, নিজের জীবনের পরোয়া না করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে রক্ষা করে, দ্বিতীয় স্থানে তাদের রাখতে হবে। সরকারের পরেই তাদের স্থান থাকবে। তৃতীয় স্থানে কারা থাকবে? তৃতীয় স্থানে থাকবে সমাজের কৃষক, শ্রমিক, আপামর জনগণ। এখানেই দ্বিধাদ্বন্দ্বের শুরু। তার কারণ এই যে দ্বিতীয় নম্বরে সৈনিকগণ থাকবে এবং তৃতীয় নম্বরে থাকবে সাধারণ জনগণ। এই যে সাধারণ জনগণ যদি স্থানের দিক থেকে এত নিচে থাকে, তাহলে তাদের যে অধিকার তারা সেটা পাবে না। আর সৈনিকগণ যদি দ্বিতীয় নম্বরে থাকে, তারা জোর ইচ্ছা খুশি মতো জনগণের উপর বিভিন্ন ভুল কিংবা এমন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিবে যেটা তাদের জন্য আদৌ মঙ্গলজনক নয়। এবং গণতন্ত্রে যে একটা বিষয় থাকে যে সাধারণ জনগণ নিজের ইচ্ছা মতো নিজের মত প্রকাশ করতে পারে, এই মত প্রকাশের স্বাধীনতা তাদের থাকবে না। পরে যে দার্শনিকগণ আসে, তারা এটাকে উৎকৃষ্ট পদ্ধতি বলে নাই, শুধুমাত্র এই যে গণতন্ত্র